দর্শক, গতকাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকার নিয়ে কথা বলেছিলাম। সেখানে তিনি বহু কথা বলার চেষ্টা করেছেন, অনেক বিষয়ে কথা বলেছেন এবং নতুন কথা সেটা হচ্ছে যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, যে আন্দোলন, সেই আন্দোলনে যে হতাহতের ঘটনা ঘটেছে, সেই হতাহতের ঘটনা সরকার প্রধান হিসেবে এর দায় তিনি এড়াতে পারেন না, দায়টা তার উপরেই আসে, কিন্তু কোনোভাবেই তিনি কোনো হত্যাযজ্ঞের নির্দেশ দেননি। তিনি আন্দোলনের সহিংসতা প্রতিরোধের নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে বাইরের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে আক্রমণ, সেই আক্রমণে যে হতাহত হচ্ছে, সেই হতাহত যেন ঠেকানো যায়, সেই কারণে পুলিশকে অ্যাক্টিভ হওয়ার কথা বলেছিলেন। কিন্তু পুলিশের মধ্যে চেন অফ কমান্ড, ভুল বোঝাবুঝি, এসব কারণে হয়তো কিছু ঘটনা ঘটেছে, এরকম তিনি কথা বলেছেন এবং তার জন্য তিনি এক ধরনের সরকার প্রধান হিসেবে দায় স্বীকার করার ঘটনাটা দেখেছিলাম। একই দিনে হিন্দুস্তান টাইমসেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। হিন্দুস্তান টাইমস তার সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং সবথেকে বড় ব্যাপার যেটা আমরা গতকালকে রাতে এই খবরটা আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক একটি জনপ্রিয় বিশ্বখ্যাত সাপ্তাহিক দ্য উইকে শেখ হাসিনার একটা লেখা প্রকাশিত হয়েছে। দ্য উইক সাপ্তাহিক পত্রিকা, সেই সাপ্তাহিক পত্রিকার প্রিন্টিং ভার্সনে লেখাটা আসবে তার আগেই তারা ওয়েবসাইটে এই লেখাটা প্রকাশ করেছে। ইংরেজিতে লিখেছেন শেখ হাসিনা এবং বেশ বড় একটা লেখা। এই গত 15 মাসে এটা একটা আলাদা ধরনের ব্যাপার ঘটালেন বোধহয় শেখ হাসিনা। যখন বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন, পাশাপাশি দ্য উইকের মতো এত বড় একটা গণমাধ্যমে তার লেখা প্রকাশ করা হলো এবং তাদের ওয়েবসাইটে টপ নিউজ হিসেবে সেটাকে লিড নিউজ দেখানো হলো। সেই ঘটনাটা আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই মনে করছেন আওয়ামী সমর্থকরা। অন্যদিকে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে সরকারের জন্য, সেই ভাবনাটাও বোধহয় উকি ঝুঁকি দিচ্ছে। কি বললেন তিনি দ্য উইকে নিজের লেখায়, হিন্দুস্তান টাইমসেই বা সাক্ষাৎকারে কি বলার চেষ্টা করলেন? একই দিনে আবারও এই ঘটনা যখন দেখলাম, সেটাকে আমরা কিভাবে আখ্যা দিতে পারি সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসে সাক্ষাৎকার প্রকাশের পাশাপাশি দ্য উইক, যেটা আমেরিকা এবং ইংল্যান্ড ভিত্তিক সাপ্তাহিক পত্রিকা, সেই উইকের ওয়েবসাইটে শেখ হাসিনার একটা বড় লেখা, ইংরেজি লেখা প্রকাশিত হয়েছে। সেই লেখার তারা শিরোনাম দিয়েছে, শেখ হাসিনাজ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ টু দ্য উইক, আই হ্যাভ ফেসড ডাউন আনইলেক্টেড পলিটিশিয়ানস বিফোর। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমি এর আগেও, এবারই প্রথম না, এর আগেও অনির্বাচিত সরকারের মুখোমুখি হয়েছি, অর্থাৎ তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং তাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে। মজার ব্যাপার হচ্ছে যে তাদের ওয়েবসাইটে ঢুকলে যেটা দেখা যায়, এইভাবে ওয়েবসাইটের ফার্স্ট লুকে ঢুকলে যেটা দেখা যায়, টপ স্টোরিজে এই তার ছবি সহ এই লেখাটা তারা স্থান দিয়েছে। সেটা দেখে নিন। ওয়েবসাইটের ফার্স্ট লুক, যেখানে লেখা টপ স্টোরিজ, সেখানেই তার এই লেখাটা স্থান পেয়েছে এভাবে, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে এভাবে প্রথমেই তার লেখাটাকে তারা গুরুত্ব দিয়েছে। এই লেখাই তিনি সাক্ষাৎকারে রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপি, এরপরে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, এই পত্রিকাগুলোতে সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন, সেই কথাই মোটা দাগে নিজের ভাষায় তিনি বিবরণ আকারে তুলে ধরার চেষ্টা করেছেন।
সেই শুরু করেছেন তার একেবারে যখন যুবক ছিল, মানে যৌবন ছিল, সেই যৌবনে তিনি যখন ৮০ সালের পরে আওয়ামী লীগের হাল ধরলেন, বাংলাদেশে ফেরত আসলেন। তার আগে বাংলাদেশের সামরিক সরকার তাকে দেশে আসতে দেবে না এরকম মানে নির্দেশ জারি করেছিল। তারপরে তিনি দেশে আসলেন, কিভাবে আওয়ামী লীগকে সামলালেন এতদিন। তারপরে বিভিন্ন ইতিহাস তিনি বর্ণনা করেছেন, বঙ্গবন্ধুর কাছে থেকে কিভাবে মানে রাজনীতি শিখতে হয়, রাজনীতির প্রতিটা পাঠ শেখার ব্যাপারগুলো তিনি তুলে এনেছেন। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে অনেক কথাই বলেছেন, প্রফেসর ইউনূস সরকারের কথা বলেছেন, প্রফেসর ইউনূস সম্পর্কে, ব্যক্তি প্রফেসর ইউনূস সম্পর্কে যে কথাগুলো তিনি সাক্ষাৎকারে বলেছেন, যে এত অঢেল টাকার মালিক তিনি কোত্থেকে হলেন, সেই কথাগুলোও বলেছেন। আবার প্রফেসর ইউনূস একটা অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে বিচারের নামে একটা প্রহসন, একটা ক্যাঙ্গারু কোর্ট তৈরি করে ব্যাপারগুলো সামনে নিয়ে আসছে। যে আদালতে তার বিচার হচ্ছে, সেই আদালতে তার পক্ষে যাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, সেই আইনজীবী তার মৃত্যুদণ্ড চাচ্ছে, হাসাহাসি করছে। এই ব্যাপারগুলোও তিনি এই লেখায় তুলে নিয়ে এসেছেন। এবং এই মানে বিচার এবং যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেগুলো মিথ্যা, সেগুলো তাদের মন গড়া, এই কথাও বলেছেন। এবং গত জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটে কি তার ভূমিকা ছিল, সরকার প্রধান হিসেবে তার উপরে দায় আসবে, কিন্তু তিনি এই ব্যাপারগুলো করেননি, তিনি কাউকে আদেশ দেননি, সেই প্রসঙ্গগুলো তিনি তুলে এনেছেন। এবং মানে তার লেখাতে মোটা দাগে একই দিনে, যেটা মানে বলছিলাম যে একই দিনে যখন আপনি হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখতে পারেন, সেখানে তিনি ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, ভারত যে তাকে আশ্রয় দিয়েছে এবং ভারতের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। হিন্দুস্তান টাইমসের শিরোনাম ছিল গ্রেটফুল টু ইন্ডিয়ান পিপুল ফর প্রোভাইডিং মি উইথ সেফ হ্যাভেন শেখ হাসিনা। এই কথা যখন বলছেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে যে কথা নিয়ে একই দিনে ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকার প্রকাশিত হলো, সেখানেও সেই মানে শিরোনামটা আরেকবার দেখে নিতে পারেন। একই দিনে হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস তার সাক্ষাৎকার প্রকাশ করলো। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছিল, শেখ হাসিনা কিন অন ফাইটিং পোলস, কল 234 বিলিয়ন এলিগেশন লাফেবল। অর্থাৎ তিনি সেখানে বলেছিলেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং 234 বিলিয়নের যে অভিযোগ, পাচার করার যে অভিযোগ, সেই অভিযোগ হাস্যকর, এমন কথা তিনি বলেছিলেন। মোটা দাগে গত কিছুদিনে, গত 29 অক্টোবর প্রথম রয়টার্স, এএফপি এবং ইন্ডিপেন্ডেন্টে সাক্ষাৎকারে, তারপরে মানে হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে যে প্রসঙ্গগুলো বলেছেন, সেই প্রসঙ্গগুলোই মূলত ইন্ডিয়ান এক্সপ্রেসে যে কথাগুলো বলেছেন, যে এই মানে জুলাই আগস্ট আন্দোলনে হত্যাকাণ্ডের দায় তার আছে কিনা, এই প্রসঙ্গটাই তার লেখাতে আবার তুলে নিয়ে এসেছেন। এবং জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘের অবজারভেশন, সাম্প্রতিক সময়ে যে আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের উপরে চাপ দিচ্ছে, বহু বিষয় তিনি তুলে এনেছেন এবং বর্তমান সরকারকে দায়ী করেছেন অনির্বাচিত সরকার। এবং এই অনির্বাচিত সরকার কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারে না, কোনো সংবিধান সংশোধনের যে কাজগুলো করছে এগুলো তারা করতে পারে না। এবং তিনি একটা নির্বাচন বলেন, যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচন করার কথা বলেন, এবং সেখানে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই কথাই বলেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা হয়েছে সেটা হচ্ছে, তার লেখায় দুটো ছবি আমাদের নজরে পড়েছে। তার দ্য উইকে যে লেখা প্রকাশিত হয়েছে, আবারও বলছি যে আমেরিকা এবং যুক্তরাজ্য ভিত্তিক এই সাপ্তাহিক পত্রিকা দ্য উইক খুবই মানসম্পন্ন এবং ক্ষমতাবান পত্রিকা হিসেবেই প্রচলিত। সেখানে তার লেখায় দুটো ছবি ব্যবহার করা হয়েছে। প্রথম ছবিটা দেখেন, সেখানে সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, 2024 সালের নভেম্বরে ঢাকায় একজন আওয়ামী লীগ কর্মীর উপরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা হামলা চালায়। অর্থাৎ আওয়ামী লীগের একজন কর্মীর উপরে হামলা চালানোর ছবি তার লেখায় দ্য উইক স্থান দিয়েছে। আরেকটি ছবি তারা দিয়েছে, সেই ছবির ক্যাপশনে তারা দিয়েছে, যেখানে নারীদের দেখা যাচ্ছে সম্মুখভাবে নেতৃত্ব দিতে। সেখানে বলা হচ্ছে, আমাদের আত্মা রক্ষা করুন, ঢাকার হিন্দুরা তাদের এবং অন্যান্য ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত নৃশংস
সহিংসতার নিন্দা জানিয়ে একটি সমাবেশ করেছে, অর্থাৎ সংখ্যালঘু নির্যাতনের যে প্রতিবাদ হয়েছে সেই ছবি তারা স্থান দিয়েছে। পাশাপাশি গত বছর জুলাই আন্দোলনের 5 আগস্ট সরকার পতনের দিন প্রধানমন্ত্রীর অফিসে যে ছবিটা খুবই জনপ্রিয় হয়েছিল, ছাত্র জনতা যে প্রধানমন্ত্রীর অফিস দখল করেছিল, সেই ছবিটাও তারা দিয়েছে যে শেখ হাসিনার পদত্যাগের পর 5 আগস্ট 2024 তারিখে জনতা তার বাসভবন দখল করে নেয়। পিটিআই এবং এপির থেকে নেওয়া এই ছবিগুলো তারা ব্যবহার করেছে। এই ছবিগুলো ব্যবহার করাও একটা ইঙ্গিত দেয় কিনা যে দ্য উইক শেখ হাসিনার এই লেখাটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছে, এরকমটা মনে হয় কিনা। এরকমটা মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে তার কর্মীকে নির্যাতন করা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে, সেই ছবি যখন এই লেখাতে স্থান করে নিয়েছে তখন বোঝাই যায় যে এই লেখা এমনি এমনি প্রকাশিত হয়নি। এই লেখার পেছনে একটা বড় লবিং কাজ করেছে। বড় লবিং ছাড়া শেখ হাসিনার এত দীর্ঘ, অনেক বড় লেখা, এত দীর্ঘ ইংরেজিতে একটা লেখা, যে লেখা আন্তর্জাতিক সম্প্রদায়ের, মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার মেসেজটা পৌঁছে দেওয়া, তার নামে যে বিচারের আয়োজন চলছে সেই বিচারের বিপক্ষে একটা শক্ত জনমত তৈরি করার জন্যই এই লেখা। এবং আমি নিশ্চিত করেই বলতে পারি যে এই লেখা প্রকাশিত হওয়ার পেছনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আন্তর্জাতিক লবিং অনেক বেশি কাজে দিয়েছে। আন্তর্জাতিক লবিং ছাড়া শেখ হাসিনা তার পক্ষে এত বড় একটা লেখা লিখবেন যেখানে তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করবেন, নিজের কোনো দোষ নেই এই কথাগুলো বলে, এবং বর্তমান সরকার প্রফেসর ইউনূস সরকার যে বিচারের কার্যক্রম চালাচ্ছেন সেগুলো প্রহসন, সেগুলো সাজানো নাটক, এইভাবে যেভাবে উপস্থাপন করলেন, এটা লবিং ছাড়া হওয়ার কথা নয়। তার মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তারা যে লবিস্ট নিয়োগ করেছে এবং তারা যে লবিং কার্যক্রম আন্তর্জাতিকভাবে করে চলেছে সেই কার্যক্রমে সফলতা দেখা যাচ্ছে। অপরদিকে ঠিক ততটাই ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের। এই ব্যাপারে তাদের কোনো লবিং কাজ করছে না এবং তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন আদায় করতে এখন পর্যন্ত মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে। এখন পর্যন্ত মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আন্তর্জাতিক মহল সাম্প্রতিক সময়ে 6টি মানবাধিকার সংগঠন সরকারের কাছে যে চিঠি লিখেছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইনক্লুসিভ নির্বাচন হতে হওয়া, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটনাগুলো ঘটছে এবং অনেক বেশি বেড়ে গেছে, এই কথাগুলো বলা, এগুলো কিন্তু একটা সিগন্যাল যে সরকার ঠিকঠাকভাবে তার কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার সুযোগ নিয়েই আওয়ামী লীগ এই সফলতা দেখাচ্ছে কিনা এটাও একটা বড় বিষয়। তাহলে কি এই ব্যর্থতা সরকার দেখাতে থাকলে আওয়ামী লীগ আরও বেশি সফল হবে, যেটা সরকারের জন্য ভয়ানক বিপদ ডেকে আনতে পারে? দর্শক, আপনার মতামতকে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।